মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি আছো আর হাসি খুশি আছো। আজকে হচ্ছে দাঁড়াও, আজকে হচ্ছে 2nd সেপ্টেম্বর। হুম আর আজকে হচ্ছে সোমবার। আজকে এটা খুব ভালো দিন। এটা খুব সুন্দর, মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিশেষ দিন আমাদের জন্য এবং যারা মাকে মানো তাদের জন্য। আজকে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা। এই অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা। আজকের দিনে তারাপীঠে মা তারার শ্রীযন্ত্র প্রতিষ্ঠান মানে হয়েছিল এবং বামাখ্যাপা, সাধক বামাখ্যাপা আজকের দিনে সিদ্ধি লাভ করেছিলেন। তো মায়ের পুজো হবে আজকে বাড়িতে। তো আজকের দিনটা কি আর বলবো, মানে শুরু করার মতন যেন ইচ্ছা নেই, বুঝতেই পারছো আমার কথা বলার অবস্থা দেখে। কিন্তু আমার ছেলে বারবার রিকোয়েস্ট করে গেছে যে মামাম একটু সুস্থ বোধ করলে ব্লগটা চালু করো। তো আসলে কি হয়েছে বলো তো? তার আগে বলছি আমি কি হয়েছে। তার আগে বলে দিই যে আজকে তো 2nd সেপ্টেম্বর। আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করা যাক। আর আমি সেই সকালবেলা উঠেছি ঠিকই, কিন্তু উঠে থেকে ব্লগ শুরু করতে পারিনি। ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ও ম্যাগি খেয়ে আপাতত পরীক্ষা দিতে চলে গেছে। আর আর কি, আর আমি শুয়ে বসেই কাটাচ্ছি, এখনো পর্যন্ত উঠিনি। তবে এবার উঠতে হবে, কারণ উঠে ঘর দরগুলো পরিষ্কার করতে হবে। তো সেই জন্য ভাবলাম ব্লগটাও চালু করি। আসলে কি হয়েছে আমার কালকে, তোমরা আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা দেখেইছিলে যে আমি ব্লগ শেষ করার সময় বারবার বলছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে আর লুজ মোশন হয়ে গেছিল। তো সেটাই মারাত্মক একটা পরে আকার নিয়ে নেয় এবং অ্যাট লাস্ট কি হয়, সেই বর দৌড়ায় আবার গিয়ে ওই টাইমটা এমনই একটা টাইমে বড় আকার ধারণ করে, তখন তো ডাক্তাররা সব, আমাদের এখানে যে ডাক্তাররা বসে তারা সব বেরিয়ে গেছে, কেউ নেই। আর সেই সময় আমাদের এখানে একটা চেম্বারেতে ডক্টর বসেন। তো সেই তাদের মেডিসিনের দোকান আছে। তো আমাদের চেনে জানাই, সেখানে আবার আমার বর যায়, গিয়ে সেখানে বলতে সঙ্গে সঙ্গে তারা ডক্টরের সাথে কনসাল্ট করে মেডিসিন দিয়ে দেয়। তো অলরেডি আমি মেডিসিন এই সঙ্গে নিয়েই বসে আছি। এত পেট কামড়াচ্ছিল, এত পেট কামড়াচ্ছে, মানে শুয়ে থাকতে দিচ্ছে না, পেটে পুরো মোচড় মারছিল। রাত্রিবেলা যে আমি শুয়েছি, শুয়ে সমানে বারবার উঠে উঠে বসে পড়ছি, এতটাই শরীর খারাপ লাগছিল। তো মেডিসিন চলছে, কিন্তু একটা মেডিসিনকে তো টাইম দিতে হবে না, সে গিয়ে তার কাজ শুরু করতেও তো তার একটু টাইম লাগবে। তো এই দেখো সঙ্গে করে নিয়ে সব বসে আছি, আর তারা কিছু দেয়নি। আমার মনে হয় কদিন ভোর প্রচন্ড উল্টোপাল্টা খাওয়া দাওয়া হচ্ছিল। এবার কালকেও ওই পুঁই শাক, পটল পোস্ত আর মাটন করেছিলাম, দেখেছিলে আগের দিনের পটল পোস্ত আর পুঁই শাক ছিল, কালকের মাটন খেয়েছি। আর তারপরেই পেটটা আর মানে ঠিক ধরে রাখতে পারেনি, ছেড়ে দিয়েছে একদম। মারাত্মক কষ্ট পেয়েছি কালকে। তো রাত্রে কিছু খাইনি, রাত্রে কিছু না খেয়ে শুয়ে পড়েছিলাম। আমার বড় মনে হয় রাত্রিবেলা কিছু খায়নি। ছেলে শুধু খেয়েছে, ও না, বর ছেলে দুজনেই খেয়েছে। ওরা রুটি এনেছিল, রুটি দিয়ে আমার ছেলে পনিরের তরকারি করে রেখেছিলাম, পনির দিয়ে রুটি খেয়েছে, আর আমার বর একটু মাটন দিয়ে রুটি খেয়েছে। আমি কিচ্ছু খেতে পারিনি। আমি ওই দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে ওআরএস দিয়েছে, ওই ওআরএস এর জল বারবার করে গুলে গুলে এটাই খাচ্ছি। কালকে রাত্রির থেকে এখনো পর্যন্ত কিছু মুখে দিইনি। আর দিয়েছে এই একটা ওষুধ, এটা গ্যাসের ওষুধ আমার মনে হয়। সমস্ত সব যে কোনো মানে খাওয়ার আগে এটা ছিল। আর এই ওআরএসটা বলেছিল তা 15 মিনিট পরে খেতে, আর তারপরে এইটা দিয়েছিল। তো
এগুলো খাওয়ার পর সকাল থেকে দেখছি আর মানে মাঝে মাঝে একটু হচ্ছে, তবে কালকের মতন আর অতটা পরিমাণে হচ্ছে না। কিন্তু মানে এত কদিন ভোরই না আমার এই কষ্টটা হচ্ছিল। ঠিক বিকেলের পর মানে দুপুরের পর থেকে আমার পেট ফেঁপে যাচ্ছিল। আর এত গ্যাস অম্বল হচ্ছিল, মানে কি বলবো, কিছু রাত্রি হলে আর কিছু খেতে ইচ্ছা করছিল না। বা সেইটাই কালকে একদম যেন মারাত্মক পরিমাণে আকার নিয়ে নিয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমার বর গিয়ে ওষুধগুলো এনে দেয়, আর ওষুধ আনার পর ওষুধটা খাওয়ার পর রাত্রিবেলাও একটু কষ্ট পাই। ঘুম থেকে ওঠার পর সকালবেলা দেখছি একটু ঠিক আছি, কিন্তু শরীরটা খুব উইক লাগছে, দুর্বল লাগছে। হয়তো কালকের থেকে কিছু খাইনি, সেটার জন্য হতে পারে। তো সকালে উঠতে আমি ব্রাশ করে আসার পর আমার ছেলে আমাকে একটু ওআরএস এর জল গুলে দিয়েছিল, সেইটা খেয়েছি। আর একটুখানি লিকার চা খেয়েছি, কারণ কি আজকে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। তো আমাদের বাড়িতে মা আছেন, আর শুধু মা আছেন বলে নয়, মা যখন প্রতিষ্ঠিতা হননি তার আগে থেকেই, মানে আমার হাজবেন্ড আমার বিয়ের আগের থেকে এই উপোস করেন, কৌশিকী অমাবস্যা, কালী পুজো। আর বিয়ে করে আসার পর থেকে আমি আমার হাজবেন্ডের সাথে উপোস করি। তোমাদেরকে তো গতকালের ব্লগে বলেইছি। আগে, এখন মা প্রতিষ্ঠিতা হওয়ার পর থেকে বাড়িতেই পুজো হয়। আর আমরা যেতাম অ্যাকচুয়ালি আমাদের পাড়ার মন্দিরে, অনেক বড় করে পুজো হয়। পাশে দাদার বাড়িতে পুজো হয়। তো উম, সব জায়গাতেই পুজো দিই আমরা। আজকে দিনে তাল দিয়ে মাকে পুজো দেওয়া হয়। তাল, মিষ্টি, ফল, 5 রকমের বড় জবার মালা, এই সমস্ত কিছু দিয়ে আমরা পুজো দিই। এইটা দিই আপাতত দক্ষিণ পাড়ার মানে আমাদের এখানকার পাড়ার মন্দিরে। আর মায়ের বাড়িতে ফল, মিষ্টি, ফুল দিয়ে পুজো দিই। আর ঘরে তো আমাদের মায়ের তো পুজো হবেই। আর ঘরের পুজো হয়ে গেলে আমরা মন্দিরে যেতাম, আমাদের পাড়ার মন্দিরে। ওখানে ভোরবেলা যজ্ঞে বসতাম আমি, আমার হাজবেন্ড চোখে আহুতি দিতাম। তো তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে ভোরবেলা ঘরে ফিরতাম। কিন্তু গত বছর আমার অসুবিধা হয়ে গেছিল বলে আমি যেতে পারিনি, মানে উপোসই করতে পারিনি, বাধা পড়ে গেছিল। আর এই বছর উপোস করবো ঠিকই, কিন্তু ওই রাত জেগে করতে পারবো না, কারণ কি কালকে আবার ছেলের পরীক্ষা আছে। এবার ওটাই হয়ে গেছে প্রবলেম। তবু একবার বেরোনোর চেষ্টা করব রাতের দিকে, যদি শরীর টানে। পুজো শেষ হয়ে গেলে একটু গিয়ে মাকে দর্শন করে আসবো, কারণ যাই তো প্রত্যেক বছর। তো এই হচ্ছে কথা। আমার বর বকছিল আমাকে যে তুমি এরকম উপোস করবে, কালকের থেকে কিছু খাওনি, শরীর ভালো না, আর এরকমভাবে উপোস করে থাকবে, শরীর যদি আরো বিগড়ে যায়। তা ওকে আমি তখন এটাই বললাম যে দেখো, এত উল্টো পাল্টা খাওয়ার ফলে তো এই জিনিসটা আমার হলো। আমি তো সেটা বুঝতেই পারছি, প্রচন্ড রিচ রিচ খাওয়া দাওয়া হয়েছে, ইলিশ মাছ এটা সেটা করে খুব রিচ খাওয়া হয়েছে। তো একটা দিন ফাস্টিং করলে আমার মনে হয় পেটটা ভালোই থাকবে, খারাপ হবে না। তখন ও বললো তাহলে এক কাজ করবে, একদম নির্জলা উপোস করতে লাগবে না। তাহলে বলছি না না, আমি নির্জলা করছি না, আমি ওই মাঝে মাঝে ওআরএস এর জলটা শুধু খাবো, খাবার খাবো না, বাট ওআরএস এর জলটা আমাকে আজকে খেতেই হবে, কিছু করার নেই। তো ওই ওআরএস এর জলটাই খাবো মাঝে মাঝে, ব্যাস এটাই। আর একটু লিকার চা করেছিল আমার বড়, ওইটা একটু খেয়েছি। লিকার চা উপোস করে খাওয়া যায়। তো আজকেও আমি না খাওয়াই থাকবো যতক্ষণ না পুজো মিটবে। পুজো মিটলে তারপরে দেখা যাক কি খাওয়া যায়। আর তো এই হচ্ছে কথা, অনেক বকবক করে ফেললাম। তো থাকো তোমরা সঙ্গে, দেখতে থাকো। আশা করছি যা যা হবে সারাদিনে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। গরম লাগছে কি! তো এবারে আস্তে আস্তে আমাকে উঠতে হবে, উঠে ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছতে হবে। আর একটু শুই, তারপরে উঠে ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছে আগে ফ্লাফি চিকেনটা সেদ্ধ করতে বসাবো, তারপরে ঘর দোর ঝাড় দিয়ে মুছে স্নান করে ঢুকে আসবো। রান্না বান্না তো নেই। আর ছেলে ও কিচ্ছু আর খাবে না, ও শুধুমাত্র স্কুলে যাবে যদি মাথা ব্যথা ঘোরে, যার কারণে একটু ম্যাগি অল্প, তাও ম্যাক্সিমামটা নষ্ট করেছে। এবার আমরা তো খেতে পারবো না, ফেলেই দিতে হলো যার জন্য। তো এই হচ্ছে ঘটনা, ও আর কিছু খাবে না এবারে। ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক তোমাদের সাথে সারাদিনে আর ঠিক কী কী শেয়ার করে উঠতে পারি। ঠিক আছে, আস্তে আস্তে উঠে সব কাজবাজ সারলাম। সব কাজ বলতে কালকের বাসন টাসনগুলো আমার বর মেজে দিয়েছিল, দিয়ে ও নিচে কাজে গেছিলো কারখানাতে। আর আমি আস্তে আস্তে উঠে 3টা ঘর ঝাড় দেওয়া, মোছা, বা 2টো বারান্দা সব ঝাড় দিলাম, মুছলাম, কারণ আজকে আবার বাড়িতে পুজো। তো
হাঁকি মারা কাজ করা যাবে না। তো সবই পরিষ্কার টরিষ্কার করলাম। লাভের চিকেনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সবার আগে, তো হয়ে গেছে। আমি এবার চান করলে ঢুকতেই হয়, মানে চান করতে ঢুকলেই হয়। আমার কথাবার্তাও সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কিন্তু কি, ছেলে ঢুকবে এক্ষুনি, ওর জন্য ওই যে ড্রেসিং টেবিলের উপরে গ্লাসে করে ঠান্ডা জল করে রেখে দিয়েছি গ্লুকন্ডির, আসলে ওইটা খাবে, খেয়ে হাত পাটা ধুয়ে ও বসবে, আমি তখন যাবো চান করতে। কারণ নাহলে এসে গেলে একটা কথা শুনবে না, জামা কাপড় নিয়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলে রেখে দেবে, হাত পা ধোয়ার নাম থাকবে না, বিছানায় উঠে পড়বে। মহা বদমাস ছেলে। একটু ওয়েট করে যাই। আর তারপরে পাম্পের জল কি প্রচন্ড গরম হয়েছে, যে খুব রোদ উঠেছে তো বাইরে, জল পুরো আগুনের মতন গরম। চান করতে গেলে মরে যাবো আমি, আর আমাকে আজকে একটু মাথা ঘষতেই হবে। তো পাম্পটাও চালিয়ে দিয়েছি, ঠান্ডা জল উঠুক, ওঠার পরে ও এসে হাত পাটা ধুয়ে নেবে, নিলে আমি গিয়ে চানটা করে নেবো। ওকে, তো সঙ্গে থাকো, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। এখন শরীরটা একটু ঠিক আছে। সারাদিন আমি ওআরএসের জল খেয়েই আছি। আর যেহেতু আজকে ভাদ্র মাসের অমাবস্যা, তোমাদেরকে তো বললামই। আর ছেলে তো একদমই উপোস, বড় উপোস। ওই যে পরীক্ষা দিয়ে এসে আজকে একটু রেস্ট নিতে পারেনি, একটুখানি বসেছিল। আমি একটু লিকার চা বানালাম, বানিয়ে তিনজনে একটু করে আমরা উপোস করলে লিকার চাটা খাই, কারণ ওটা ওষুধের কাজ করে বলে। যে কোনো উপোসেই আমরা লিকার চাটা খাই। ওই লিকার চাটা বানালাম, বানিয়ে আমার বর একটু খেলো, ও একটুখানি খেলো, আমি একটু খেলাম। খেয়ে ও একটুখানি মেশিনটা চালিয়ে, মানে কম্পিউটারটা চালিয়ে একটু মায়ের গান শুনছিল। তারপরে 4টে বাজতেই ব্যাস ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছে। কয়েকটা জিনিস মাঝামাঝি করাচ্ছিল, কারণ আমি মাজতে পারিনি। তো ও মাঝামাঝিটা করে টোরে নিয়ে যতটুকুনি যা গোছানোর ছিল, ঘরে যা যা ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন এসে আমার পাশে বসে আছে। আর আমার বর গেছে বাজারে, ঠাকুরের পুজোর বাজার। আর আজকে তো ভাদ্র মাসের যেহেতু কৌশিকী অমাবস্যা, আমাদের এখানে বললামই তো তোমাদের, আমাদের পাড়ার যে বড় মন্দির আছে, মানে বড় করে পুজো হয় আজকের দিনে। পাশে দাদার বাড়ি, মানে সরি মায়ের বাড়িতেও পুজো হয়। তো দু জায়গাতেই পুজো দিতে হবে। দক্ষিণ পাড়ার মন্দিরেতে আবার দিতে হবে, একটু বড় করেই দেওয়া হয় ওখানে। ওখানে তাল, মিষ্টি, ফল 5 রকম। আর ওখানে যে ভোগ হবে সেখানে আমার বর বোধহয় আলুর দায়িত্বটা নিয়েছে। তো ওই সবগুলো তো দেওয়া হচ্ছেই। দাদার বাড়িতেও একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়। আর আমার বাড়ির মাকে তো পুজো হবেই, ছেলে পুজো করবে। তো ওই সব বাজার হাট করতে গেছে। তো ও ফিরলে বাকি জোগাড় জান্তিটা করা হবে। তো এবারে কি, অন্য কিছুই নয়, আমি এবার গিয়ে ওর বাবা আসলে এবার ওখানটা বসবো। ওগুলো সব রেডি করে রেখেছে, থালা টালাগুলো? হ্যাঁ, না না, ওগুলো একটু রেডি করে রাখো, যাচ্ছি আমি আমি গিয়ে যাচ্ছি বসে বসে সব যাচ্ছি। তোমার জোগাড় করে দেবো, তুমি শুধু সাজিয়ে নেবে। তো ওইগুলো ও জোগাড় করে নিলে আমি গিয়ে বসে বসে ওগুলো সব গুছিয়ে নেবো। আর আজকে জামা কাপড় ছাড়ার কোনো ব্যাপারই নেই, কারণ আমি একদম পুরো পরিষ্কার কাপড়েই আছি। চুপ করে শুয়ে বসেই কাটাচ্ছি। একটুখানি চোখটা লেগে গেছিলো যদিও দুপুরের পরে, তখন একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি আমার মায়ের আর আমার মাসির বেশি এক গাদা ফোনে মিস কল হয়ে আছে। আমার শরীর খারাপ শুনে আমার মাসির কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার কিছু হলে আমার মাসি ওই কাণ্ডই করে। তো মাসি কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবারে আমি ফোন ধরছি না, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো তো। এবারে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো মাও ফোন করে পায়নি, মাসিও ফোন করে পায়নি। তো আমার মাসির শুরু হয়ে গেছে। আবার আমি উঠে অতগুলো ফোন দেখে প্রথমে মাকে করলাম, মা বলছে তুই আগে ফোন কর তোর মাসিকে, তোর মাসি কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলতে আমি আবার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে মাসিকে ফোন করলাম। মাসিকে ফোন করে মায়ের সাথে কথা বললাম। সে তো ডাক্তারখানায় যা বই সেই হ্যানা ত্যানা বকাঝকা দিল। তো ওই একটাই মানুষ আছে পৃথিবীতে আমার, যে কিনা মানে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, মানে
জানি না ভগবানের কি সৃষ্টি, ওনাকে কেন যে আমার মাসি বলতে হয় ওটাই হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা। মানে মায়ের থেকেও বড় জিনিস উনি, মানে আমার লাইফে অন্তত আমি ছোটবেলার থেকেই তো দেখে আসছি ওনার হাতেই আমি মানুষ বলা যায়। ওনার বিয়ে হতে ওনার নিজের বাবা মায়ের ঠিক কতটা কষ্ট হয়েছিল বা কতটা কি কেঁদেছিল আমি জানি না, কিন্তু ওনার বিয়ে হয়ে যেতে মেসো যখন মাসিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আমি প্রচণ্ড কেঁদেছিলাম। আর আমার সেই সময় মনে হয়েছিল যে আমার একটা খুব প্রিয় কাউকে, মানে সে মানে এর থেকেও যদি সহজ ভাষায় বলতে হয় তাহলে বলবো যেন মনে হচ্ছিল আমার শরীরের ভেতর থেকে আমার হৃৎপিণ্ডটাকে কেউ কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এখনো বলতে গেলে আমার গলা কেঁপে যায়। তো আহ, কি আর বলবো, ওই মানুষটা সত্যি অন্য রকম। ওর চিরকালই আমি মানে বলতোই যে বুলটি হচ্ছে আমার প্রাণ, আমার নাম রাখা, আমার যে পারমিতা নাম, বুলটি নাম, এইসব আমার মাসি সন্তোষী মা করতেন। তো এইসবও ওই মাসিরই রাখা, আমার সমস্ত কিছুই আমার মাসি। তো এখন সত্যি কথা বলতে কি এই বিয়ের পরে সেইভাবে মাসির সাথে যোগাযোগও হয় না, মানে করে উঠতে পারি না। এই সংসার বাচ্চা এইসব সামলে হয়ে ওঠে না, তাকেই দেখতে পারি না, তার কাছেই যেতে পারি না, এমনই অবস্থা হয়ে গেছে এখন। আর এখন তো একদমই যেতে পারি না। তো যাই হোক, মাসিকে ফোন করলাম, বকাঝকা করলো একটু, বোঝালো, তো বুঝিয়ে টুঝিয়ে ফোন রাখলাম, রেখে এই বললাম যে না, ছেলে এবার একটুখানি মায়ের গান চালাবে, ফোনটা নেবে। বললাম না, আমি একটু ব্লগে কথা বলে নিই, তারপরে তুই গিয়ে ফোনটা নে। তো চেষ্টা করবো তোমাদেরকে সব কিছুই দেখানোর, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের দেখতে ভালোই লাগবে, ঠিক আছে? আমাদের পুজোর জোগাড় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু গুছিয়ে দিয়েছি মায়ের সামনে। এবার ছেলে যাবে গিয়ে গা হাত পাটা ধোবে, ধুয়ে আর পুজোয় বসবে। এই যে দাঁড়া দাঁড়া ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, সুন্দর করে সাজানো হয়ে গেছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আর এই যে মায়ের আজকের সাজ, ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার মায়ের সাজ। তো এবার ছেলে রেডি হতে যাচ্ছে, আমি এবারে ধূপটা জ্বালিয়ে ধুনোটা দিয়ে দিই, তোমাদের পুজোটা দেখাচ্ছি, তারপরে ছেলে বসুক পুজো, ঠিক আছে? ओम त्रैलोक्य पूजित शिवन सदा विजयवर्धन शांति गुरु गदा पाने नारायण नमस्तुते। ये गंधपुष्पे गौं गां गणेशाय नमः। ओं महालक्ष्यै नमः। ओं सरस्वत्यै नमः। ओं विघ्नाय नमः। ओं क्षेत्रपालाय नमः। ओं गां गंगाय नमः। ओं जां जमुनाय नमः। ओं गुरुभ्यो नमः। ओं परमगुरुभ्यो नमः। ओं परापरगुरुभ्यो नमः। ओं गणेशाय नमः। ओं ब्रह्मणे नमः। ओं रुद्राय नमः। ओं नारायणाय नमः। ओं श्री श्रीमद्दक्षिणकालिकाय नमः। ओं खड्गं स्थूलतनुं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रसन्नदगन्धलुब्धमधुपव्यालोदगण्डस्थलं दन्तघातैदारितारियुद्धेरै सिन्दूरशोभाकरं वन्दे शैलसूतां सुतं गणपतिं सिद्धिप्रदं कामुदं एष सा चन्दनपुष्पाञ्जलि। ओं नमः गणेशाय नमः। एष गन्धपुष्पे ओं नमः गणेशाय नमः।
संकल्पितार्थस्य सिद्धिरस्तु। ओम अयोम आरम्भे शुभायु भवतु। ओम भूर्भुवस्सुः श्री श्री दक्षिण काली देवी हातिष्ठ ईहाशनिर्देहि आशनिर्दशमत्राधिष्ठानं करुत मम पूजा विहारं। ओम स्थां स्थिं स्थिर भव शावत् पूजा करम्याहम्। आगच्छ मदगृहे देवी अष्टाभिः शक्तिभिः सह पूजां विहान विधिवद सर्वकल्याणकारिणी। कालिकायै नमः। एतदुपवितमं नमः श्री श्री दक्षिण कालिकायै नमः। ओम शरीरं ते प्रदच्छामि चेष्टां नैव च मया निवेदितान् गन्धं प्रतिगृह्य विलिप्यताम्। एष गन्धो नमः श्री श्री दक्षिण कालिकायै नमः। আমাদের আজকে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যার পুজো শেষ হয়ে গেছে, এই জাস্ট শেষ হলো। আর পাশের মায়ের বাড়িতে এখনো পুজো চলছে, ওখানে এখন আরতি চলছে। আর ইচ্ছা ছিল ক্লাবের মন্দিরে যাবো, গিয়ে একটু দর্শন করে আসবো, কিন্তু জানি না ঠিক কী হবে, কারণ আর শরীর টানছে না। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে তো ভাদ্র মাস, তো ভাদ্র মাসে আমরা তাল দিই। আর মাকে দর্শন করে নাও তোমরা। বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিনের সকাল। আর কালকে বিশ্বাস করো খুব ইচ্ছা ছিল তোমাদেরকে একটু গিয়ে আমাদের পাড়ার মন্দিরের মাকে দর্শন করানোর। কালকে না তো যেতে পেরেছি দাদার বাড়িতে, মানে মায়ের বাড়িতে, সরি দাদার বাড়ি বলছি, মায়ের বাড়িতে না যেতে পেরেছি মন্দিরে। আর শরীর আর টানছিল না, পুষ্পাঞ্জলি দেওয়ার পরে না আর ইচ্ছা করছিল না। মানে আমি তো প্রায় তার আগের দিন থেকে না খাওয়া ছিলাম, সে আগের দিন দুপুরে যা ভাত খেয়েছিলাম, তারপর থেকে আর এত শরীর খারাপ হয়ে গেছিলো যে একটা কিছু দাঁতে কাটতে পারিনি, ওই শুধু ওআরএস খেয়েছিলাম। তো কালকে আর পেরে উঠিনি। আমার বরেরও ভীষণ পায়ে যন্ত্রণা করছিল, কারণ বাইরের সমস্ত কাজ তো ওই করে, বাজার হাট সমস্ত কিছু ঠাকুরের। আর শুধু আমাদের বাজার যে করেছে সেটা নয়, এই মন্দিরে পুজো হচ্ছে ওখানে গেছিল, গিয়ে ওখান থেকে ওখানে একটু কাজকর্ম করতে হয়েছে। তারপরে পুজোর বাজার টাজার করেছে, ওর পায়ে এমনি প্রবলেম। তো যাও, চলে এসো। তো সেই কারণে কি হয়েছে, কালকে আর তোমাদেরকে দর্শন করাতে পারিনি। তো অবশ্যই ভবিষ্যতে চেষ্টা করব আবার কোনো অকেশনে তোমাদেরকে দর্শন করানোর। অ্যাকচুয়ালি এই পুজোটাই সব থেকে বড় করে হয় মন্দিরে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আর এখন আপাতত যেটা, সেটা হচ্ছে সারা বছরের অপেক্ষার অবসান হবে। মানে আজকের দিনে হচ্ছে ভোগ বিতরণ হয় মায়ের। তো সেই ভোগ সবাই মানে দেয়, নাম লিখিয়ে দিতে হয় ওখানে। আবার যারা দেয় না তারাও পায়, তাদেরকেও আলাদা বাটি ফাটি নিয়ে গেলে দেওয়া হয়। কিন্তু আমরা প্রত্যেক বছর মায়ের কাছে পুজো দিই। আমাদের ওর নামে একটা দেওয়া হয়, মানে আমার হাজব্যান্ডের নামে একটা দেওয়া থাকে, আর আমার বাবার নামে ও দিয়ে দেয় একটা।
তো ছেলে চলে গেছে কারণ ওর আজকে আর্ট এক্সাম আছে, আর্ট 1। তো ওর আজকে একটু টাইমিংটা দেরিতে আছে, ওকে 10টা 9:50-এর মধ্যে হয়তো বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য ও একটু খেয়ে গেলে ভালো হয়, নাহলে কি হয় সারা রাতের হবে তো মালসা বলছি, সরি, সারা রাত ধরে ওখানে ছিল যেহেতু মন্দিরের ভেতরে, গরমে তো নষ্ট হয়ে যায় এগুলো। এসে এখন আদৌ খেতে পারবে কি পারবে না, তো তার জন্য ও গেছে এখন মন্দিরে গেছে ভোগ আনতে, স্লিপ নিয়ে। আসলে ও স্নান টান করে নেবে, তারপর আমরা সবাই একসঙ্গে ভোগ খাবো। তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব এবং ভোগ দর্শন করাবো, কারণ ভোগ দর্শন করা খুব ভালো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? ওকে, তো আমাদের ভোগ এসে গেছে, মায়ের ছেলে গিয়ে নিয়ে চলে এসছে, আর আমরা ভোগটা আগে খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখা যাক এবারে ভোগে কি কি দিয়েছে। দাঁড়াও, ছেলে আসুক, ও ক্যামেরাটা ধরবে, আমি তারপর খুলছি। ফোনটা ধর তো একটু ঠিক করে ধরবি। দেখি না এবার উপরে কি লেখা। এই যে সোদপুর গ্রহরাজ শিবকালী মন্দির পরিচালন সমিতি, এটা হচ্ছে আমাদের এখানকার মন্দিরের নাম। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিবন্ধীকৃত এই সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। এখানে আছে খিচুড়ি ভোগ আর ভাজা। ব্লার হয়ে যাচ্ছে কেন? এটাতে দিয়েছে তরকারি, আলুর দম। এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খোলো। আর এই যে এটাতে দিয়েছে পায়েস। তোমরা ভোগ দর্শন করে নিলে মায়ের, কারণ ভোগ দর্শন করা ভালো। এটাতেও সেমই আছে, একই জিনিস আছে, এই জন্য আর এটা এখন আপাতত খুললাম না, ঠিক আছে? ভালো করে তোমরা সবকিছুই দেখলে, ভোগ দর্শন করলে, মানে করালাম তোমাদের। আর আর ব্লগটাকে বেশি বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, ওর মধ্যেও ভাজা টাজা আলুর দম সবই দেখেছে, দেখিয়েছি, ভোগ দর্শন করিয়েছি। তো ওকে, চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ আজকে আর রান্না বান্না কিছু নেই, আজকে শুধু আমাদের ভোগের ওপর দিয়েই যাবে সারাটা দুপুর। ফ্লাফির ভাত আছে রাত্রের, করে রাখা আছে একটু বেশি করেই, শুধু ওর জন্য একটু চিকেন সেদ্ধ দিয়ে ঘর দরগুলো মুছে নেবো, হয়ে যাবে। আর ছেলে বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে, এবার ও এবার স্নানে ঢুকবে, ব্যাগ গোছাচ্ছে। আমি আর দেখাচ্ছি না ওকে। তো চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগে। আর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ব্লগটা নিয়ে আসার।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তাহলে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, হ্যাপি হ্যাপি থেকো। আর বাই দ্য ওয়ে, তোমরা সবাই যেটা নিয়ে চিন্তায় ছিলে, সেটা হচ্ছে আমার শরীর খারাপ ছিল বলে আম, আমি এখন একটু সুস্থ আছি। কালকের বিশ্বাস করো, ফাস্টিংটা করা খুব দরকার ছিল। আমাকে সবাই বকাবকি করেছে যে আমি কেন এই শরীর নিয়ে ফাস্টিং করেছি, কিন্তু যেহেতু পেটের প্রবলেম হয়েছিল ওরকম ভাবে, কালকের ফাস্টিংটা করাতে কতটা উপকার হয়েছে সেটা একমাত্র আমি বুঝতে পেরেছি। ওই জন্য দেখবে আমার সব জায়গায় বলে শরীরটা না, মাসে একবার করে fasting শরীরটা করা পুরো ভালো। যেন মনে হলো আমার হালকা লাগছে এবারে, নাহলে এতদিন না একটা অত্যন্ত কষ্ট হচ্ছিল। কালকের ফাস্টিং করাটা খুব দরকার ছিল। আর পেটের যাদের প্রবলেম হবে না, তাদের আমি বলবো একটু খাওয়া দাওয়ার ব্যাপারে, কারণ কি বলতো, আমি একটা জিনিস বুঝি, একদিন না খেলে মানুষ মরে যাবে না। যারা প্রত্যেকদিন ভালো মন্দ খায় না, তারা একদিন যদি না খায় মরে যাবে না, বরঞ্চ তাদের শরীরে সেটা ঠিকভাবে জায়গাটা ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, ওদের শরীরও ভালো থাকে। আর আমি এই কারণে কি বলতো ফাস্টিংটা করি, যে কোনো দেখবি উপোস টুপোস গুলো আমি খুব করি, কারণ কি আমার আর যাই হোক খাওয়া দাওয়ার তো অসুবিধা নেই। ওকে, তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক বক বক করে ফেললাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতন টাটা।